ঐশ্বর্য। মানুষ তাকে আপাতত তুলে নিয়ে গিয়ে হাটে বাজারে বেচবে না, কিংবা ওই ফুল তার ইজ্জত সম্ভ্রম হারাবে না মাঠে ঘাটে নিশ্চিত। কবি লেখক সম্বন্ধে আপনার অভিমত? আমার আবার অভিমত, তবে আত্মমর্যাদা বিনষ্ট করে মানুষ অনেকভাবে অনেক কিছুই হতে পারে বা সম্ভব, কিন্তু সত্যিকারের কবি লেখক কিন্তু ওই গণ্ডির বাইরে। তার পদতলে বসে এবং বরং সমাজ কিছু শিখবে, কীভাবে সমাজ চলবে। তাহলে সব কবি লেখকদের প্রতি আপনার এত প্রীতি কেন? কেন? শোনো, একটি কবর বা শ্মশান মহা কবরখানা কিংবা মহা শ্মশানে পরিণত হয় যখন কোনো কবি লেখকের শবদেহ ওই স্থানে মাটি দেয়, ভস্মীভূত হয়। সাহিত্যে তেমন কি উন্নতি হচ্ছে? শোনো, বক্তা, শ্রোতা, লেখক, পাঠক সবাই যদি না হয় হরিহর আত্মা, তখন আমি বাপু বুঝি আজ সোনালি ধান খেতে ছত্রাকের আগমন ও সংক্রমণ। শুনি আপনি সবাইকে নাকি আশ্রয় দেন। হাহা, সাংবাদিক কে কাকে আশ্রয় দেবে? আমরা সবাই তো আশ্রিত এই রোদ বৃষ্টি জল ঝড়ে। তাই আর সত্যটুকু অনুভব বলেই ওই দেখো বাঁশবন ঝুঁকে পড়ে। আচ্ছা, এই পৃথিবীতে উষ্ণায়ন কিছু ভাবেন? বিশ্ব প্রকৃতির আর্তনাদ বলছে মানুষ আর ঘরের বাইরে একটিও পা দিও না। কারণ কারণ প্রকৃতি বলছে আকারে ইঙ্গিতে আমাদের ভেতর এখন কেবল ধ্বংস জন্ম নিচ্ছে। তোমাদের ভাষায় সৃষ্টি জাগরণ আর এসব নেই। 41। দাদা, তোমার সম্পর্কে মানুষ যা তা বলে। ভুল বললি। মানুষ কখনই বলে না, তারা বলতেই পারে না। আরে আমার সামনে ওরা কত বাজে বাজে কথা সব তোমাকে নিয়ে শোনালো। ঠিকই শুনেছিস বোন, তবে ওরা মানুষ নয়, সবই লোক। আরে বাবা, একই তো হলো। আজ্ঞে না, লোক মানে পোকা, পোক, কাঁটা কামড় দেওয়াই তো ওদের স্বভাবসিদ্ধ কাজ। তাই ও দুটি মানে লোক আর কীট এক। আসতে কামড়ায়, যেতে কামড়ায়, কাটে, রক্ত মাঝে মাঝে বের করে দেয় পর্যন্ত। কিন্তু ওরা তো কাটবেই, ও নিয়ে তুই বেশি ভাবিস না। দেখিস না, তাই তো ছোট্ট শিশুটিও পোকা জুতো টিপে মারে, কারণ শিশুরও অজ্ঞান আর কীটও অজ্ঞান। দাদা, শিশু অজ্ঞান, সে এই কাজ করতেই পারে, কিন্তু মানুষের ওই কাজ করা তো ঠিক নয়। সব প্রাণী তিনি এক, তিনি প্রাণ, তিনি মাহুতেও নারায়ণ, হাতিতেও নারায়ণ। অপ মানে জল, অপ মানে নারায়ণ। তা দিয়ে স্নান পান আচমন ইত্যাদি করা হয়। আবার গুচ্ছধার নোংরা ওটিও ধৌত করা হয়। সে না হয় বুঝলাম, কিন্তু তবুও ভীষণ কষ্ট হয়। শোনো, কষ্ট কেবল তৃষ্ণা থেকে জন্মে না, অজ্ঞানতা থেকেও জন্ম হয়। প্রিয় বোন রীতা চট্টোপাধ্যায়, শোনো, তুই তো এত বড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সুলেখিকা, কবি, এ তোর অজ্ঞতা। কি বললে দাদা? অজ্ঞানতা? আচ্ছা, ভালো করে একটু ভেবে দেখ, এই পৃথিবীতে নেম আর ফেম ছাড়া আছে কি? মানুষ চায় নাম, সম্পদ, পদ, উচ্চ পদ, যে কোনো প্রকারে অনেকেই পায়, কিন্তু সময় এলে সেই সময় লাথি মেরে খেদায়, তাড়িয়ে দেয়। তখন দেখ কত বড় বড় পদ, ম্যানেজার, মালিক, শেষ পরিণতি কাঁচা ভাঙা কাঁচের জার, দুই ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তখন ওই দুই অভেদ টুকরো সমান। আর নাম, ওটা ব্যক্তির আয়ু খতম হলে সে কি কিছু বুঝবে ছাই? কে মালা দিল, লাথি মারল কে? সুতরাং এই নামের জন্য দৌড়াদৌড়ি সম্পূর্ণ বাতুলতা। যার যা কাজ বুঝতে হবে মালিকের কাজ, বাবুর বাড়ির কাজ। এটি স্মরণে রেখে কাজ করে যাওয়াই মনুষ্য জীবনের সার্থকতা। দৃশ্যমান জগতে সব কিছুই তো ক্ষণস্থায়ী, ক্ষণ আয়ু ভঙ্গুর, চকচকে আবরণে মিথ্যাই মোড়া। এর কোনো কিছুই কাউকে আদৌ পরিতৃপ্ত করে না। বহুমূত্রী রোগের মতন কেবল রাত দিন বেগ, ঘন ঘন বেগ ব্যতিব্যস্ত করে তোলে। দাদা, সে নয় বুঝলাম, কিন্তু সত্য আসলে ভাবছি কোনটি? যা ছিল, থাকে, থাকবেও অনন্তকাল, সেটি কি? চৈতন্য, ব্রহ্ম, আল্লাহ, গড, ভগবান, যে নামে বলো, সেই এক জ্যোতি। তিনি ছাড়া দ্বিতীয় কেউ নেই, নেই, তিনি সব এক হয়ে আছেন। আমাতে, তোর মধ্যে, যেমন প্রতিটি ঘটে ঘটে সবার অন্তরে। এই জগতে এর বাইরে আর দ্বিতীয়টি কেউ নেই। 42।
ধরণবাবু, ভালো তো? সকাল সকাল বাজারে নিশ্চয়ই যাচ্ছেন। কিছু যদি মনে না করেন, একটি কথা বলি। মনে করার মতন এমন কথা আপনি বলবেনই বা কেন? তেমন কিছু না, মানে বলছিলেন বাজারে যখন যাচ্ছেন আমি আর মিছিমিছি যাই কেন? না, ঠিক আছে, আসল কথাটি এবার বলে ফেলুন। যদি বাজার থেকে 2 কিলো নিমখোল কিনে এনে দিতেন। কিছু যদি মনে করেন না করেন। না, দেন, টাকা দেন আর ব্যাগ দেন। আপনি তো আবার মাছ ছাড়া ভাতই খান না, মাছ বাজারে নিশ্চয়ই ঢুকবেন। তেলাপিয়া টিয়া যদি কিছু পাই নিয়ে আজ দেখি। ওই তেলাপিয়া এত খান কেন? না না, খাবেন না, ওসব শরীরের পক্ষে ভীষণ খারাপ। ওটি তো মাছ, তবে জাত মাছ নয় এই জাত। যেমন দেখতে শুনতে সবাই মানুষ, কিন্তু জাত মানুষ কয়টা আর? আমার চোখে তো আজকাল আর তেমন দেখি না। ঠিকই বলেছেন, একেবারে পারফেক্ট কথা। আপনার সঙ্গে কথা বলে দারুণ আরাম। তবে সত্যি বলতে কি, আপনার মতো মানুষও মেলা ভার। যাক, মাছ কি আপনার এনে দিতে হবে? কিছু যদি না মনে করেন, ওই 4-15 কিলোখানি যদি এনে দিলে খুবই উপকার হয়। আচ্ছা, এত কতকত করে বলার কি আছে মশাই? আপনি চাইলে শুধু মাছ কেন, আনাজপাতি যা চান সব এনে দিতে পারি। চাইলে বাজারটিও। উমা, সে কি, কেন? কারণ আমি তো শুধু মাছের জন্য যাচ্ছি কি না, মনটাও বেশ ফুরফুরে আছে। দিন টাকা। ওহো হ্যাঁ, শুনুন, যদি কিছু মনে না করেন, আমার কাছে 500 টাকার নোট কিন্তু। মনে করার নিকুচি করেছে, ওখানে সে ভাঙিয়ে নেব। সকালে সে বদমাশগুলো আবার হায়রানি করে কি না, সে কীভাবে খুচরো করতে হয় আমি জানি। তাড়াতাড়ি টাকা ছাড়ুন। ঘন্টা 2 পর এই একটি টোটো ওঠানে। অবাক চোখে তাকান ধ্রুবদাতু। টোটো? ওই ধরণবাবু পাঠালেন। বাজার ব্যাগ মিলিয়ে নেন, এই ফর্দ ধরুন আগে। চিরকুটে আবার কি? আপনি শিক্ষিত মানুষ, পড়ে দেখুন, আমি কি জানি। ধ্রুববাবু চোখ ছানা বাড়া। চিরকুটে লেখা, মাছের 1200 গ্রাম দাম 36 টাকা, ষাঁড় 2 কেজি দাম 60 টাকা, টিফিন বাবদ দাম 33 টাকা, মোট 229 টাকা। ফেরত 271 টাকা পাঠালাম, এবং বাজার হাট না কিছু মনে করে মিলিয়ে নেবেন। বিষম খেয়ে ধ্রুববাবু ধরাশায়ী। আরে সে শালা লাট সাহেব বা কোথায়? উনি তো বাবু এইমাত্র এখানে নেমে হন হন করে বাড়ির দিকে চলে গেলেন। বজ্জাত, দাও দাও বাজার হাট। উফ, বড্ড ঘাট হয়েছে। শুনুন, বাজার নিয়ে ঘরে ঢুকে যাচ্ছেন যে? কেন, তোমার আবার কি হলো? ভাড়া, টোটো ভাড়া কে দেবে? আবার ভাড়া? হ্যাঁ, উনি তো এই কথা বলে দিলেন। আশ্চর্য, কি কথা বললেন? কিছু মনে করো না করে আমার ভাড়া বাবদ 30 টাকা যেন আপনি মিটিয়ে দেন। হ্যাঁ? 43। দন্তসইকার ব ক সেবক। দন্তসইকার ব ক সেবক। ঠিক এইভাবে ছেলেবেলায় বার কয়েক দূরে দূরে পড়ার পর আমার মহাজ্ঞানী প্রধান শিক্ষিকা নির্মলা পানিগ্রাহী, অর্থাৎ আমার মা, আমার গর্ভধারিণী জননী, তাকে হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, মা, ও মা, ও মা, এই দেখেছো ঢং, পড়ামো একটু বই নিয়ে, বই লাই নাই, বুঝতে সুঝতে মুততে যাব, মা মা। কেন রে, কইছি তো আগু পড়া করিয়ালে, দাসে হারে খেজুর কুদিছে, চটকি তহ পান্তা খাবো, অত খেয়ে আমি গমিকালে গমিগা করিয়া মরিয়া গাই। পেটে কি রাক্ষস ঢুকছে? রাইতে পেট পত্তা কইরা পড়ামুয়া খাইছু, ভোর হইতে নাই হইতে তোর ভোগ পড়ালো। আগো ভোগ না গো মা, তাইলে কিনে ডাকো করে পড়ামুয়া। আগো সেবক মানে কি গ? আমি এটার মানে বুঝতে পারিনি। ওটা তুই বুঝতে পারনু, ওই পড়ামুয়া। আয়, তোকে গোবর খালে মুখ ঠুকি ঠুকি বুঝি দেবো বাবা। আয়। মা কইটি, মা সত্যি কইটি, বুঝতে পারিনি গ। কেনি বুঝতে তুই পারুনু ক? তোর আর পড়াশোনায় দরকার নাই, অলা উঠা। প্রতিদিন পুকুর ধারে ঘুরিয়া মরেটে, দেখিয়া মরছে, তবু খালি খালি জিজ্ঞাসি মঠে, মা সেবক মানে কি গ? অয় অখুব পুকুর দ্বারকে আয়, তোর নিজের ঢেলা চোখ দুটা দেখা যা, যা পড়ামা। এক দৌড়ে পুকুর পাড়ে। মা অর্থাৎ আমার সেই প্রধান শিক্ষয়িত্রী তার গোবর লেপটানো ঊর্ধ্ব ক্রুদ্ধ তর্জনী তুলে, ওইটা পুকুরের কয়ে বসে আছে দেখ পড়ামা।
ওটা তো মা একটা সাদা বক, আমি বকের কথা বলিনি। জিজ্ঞাসেছি সে বক মানেটা কি? কেনি রে, তোর তো মোটা বুদ্ধি কেনি? তোকে গ্রামের লোক কি কইয়া ডাকে? ক ক তুই। বকা, বকা মামো। কে বকা? আমি। ওইটি পুকুর ধারে ওইটা কে? ওইটা কি তুই আগু ক। সেটা কে? বক। এবারে বুঝছো তাহলে? সে বক মানে হইল যারা সে বক। সে বক মানে তাহলে কি? সে বক। আর ভুলবো কোনো দিন? এবার সত্যি কইটি বুঝছি মা, সে বক মানে সে বক। আরে ওটা খালি শুইয়া পাও যাও কেনি? কেনি একে কয় এগা বোঝাবুনি? কও তাইলে। মুখস্থ নাই করলে তো আর খাইতে দুবনি। শুধু খাই। দেখছু বকটা কেমন ধপধপিয়া সাদা? হ, খুব জন। যাও গোটে সাদা পিরান পইরা বুঝিয়াছে ভদ্রলোক। হ, সাদা জামা পরা যাও। সেও ভদ্রলোকের মতন চুপচাপ, যেও কিচ্ছুটি যায়া মরেনি। কিন্তু যাব পাক্কা শয়তান, মস্ত ধুরিবাজ। পুকুরটায় চুপচাপ বুসিয়া খালি করিয়া ছাড়বে। ওই তো। ওই তো। খেমো মাছটাকে টপক কইরা ধইলা দেখছু মাছটা ছটফট করে ঠেমকো মা। যা, ও যে মইরা খাইয়া মরু। হায় টপাক করিয়া হায় গিয়া দিল। এনে যতদিন বাঁচে ততদিন অমন করিয়া চুনা গাঁদা গাকে গিয়া বাঁচে পড়া আমার দল। মস্ত বদমাস, ধুরিবাজ। বড় হয়ে শিক্ষকগণের নিকট বুঝলাম সেবকের ভিন্ন মানে। সেবক মানে যারা সমাজে পরার্থে সেবাদান করে স্বেচ্ছায়, অনাথ আতুরদের পাশে দাঁড়ান। এনে যতদিন বাঁচে ততদিন অমন করিয়া চুনা গাঁদা চাঁদা গাকে গিয়া বাঁচে পড়ামার দল। বড় হয়ে শিক্ষকগণের নিকট বুঝলাম সেবকগণের ভিন্ন মানে। সেবক মানে যারা সমাজে পরার্থে সেবাদান করে স্বেচ্ছায়, অনাথ আতুরদের পাশে দাঁড়ান, আজীবন সেবাব্রতে ব্রতী হন। সেই অর্থে সেবা সদন, সেবাশ্রম ইত্যাদি উদ্ভব হয়েছে। এই মহৎ উদ্দেশ্যের মহাজনী হলেন সেবক। বর্তমানে আমি এখন পড়েছি দু ঠেলায়। আমার মা প্রথম শিক্ষাগুরু, আর মাননীয় শিক্ষকগণ হলেন শিক্ষার মেরুদণ্ড। মানব দেহে পশুত্ব নাশ করেন। উভয়ই আমার প্রণম্য, কিন্তু সমস্যা মেনে নেব বর্তমান অবস্থায় কার কথা? মা ঠিক না প্রণম্য শিক্ষকগণ? এখন মা তো আর নেই যে আবার জিজ্ঞাসা করি, মা গো, সেবক মানে কি সত্যি সে বক? সে বক ছোট চুনো চাঁদা গিলিয়া মরে, মস্ত বদমাস, ধুরিবাজ। 44। ভাবলাম ওনারা বোধ হয় ভোট চাওয়ার কথা বলতে বাড়ি এসেছেন, কিন্তু এ দেখি অন্য কথা বলতে শুরু করলেন। আয় শোন, চিনে রাখ, দাদা দীর্ঘদিন লেখালেখির সঙ্গে যুক্ত। তোরা চিনিস? হ্যাঁ, আমরা তো চিনি ওনাকে বহুদিন ধরে। ভালো লেখেন তো নিশ্চয়ই, কিন্তু আজ পর্যন্ত ওনার সঠিক কেউ মূল্যায়ন করলই না। তাই তো। সঠিক মূল্যায়ন কি আপনার হয়েছে বলুন? এই তো খুব ভালো। জীবনে যা আমি অগুন্তি অপকর্ম করেছি তাও তো কেউ মূল্যায়ন করেনি। কি যে আপনি বলেন! একটি নামি দামি পুরস্কার আপনার আপাতত পাওয়া উচিত ছিল। সেই সুপারিশ তো আজ পর্যন্ত কেউ করেনি। আমরা ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখব। এবার মিটিং হলে কথাটা তোরা তুলিস তো। আরে সত্যি তো আপনারা তাই ভাবছেন? সত্যি কি? হ্যাঁ, নিশ্চয়ই। চিন্তা ভাবনা করা অবশ্যই দরকার। তাহলে তো নিজের বিবেক বলে আমার সঠিক মূল্যায়ন হলে জুতোর মালা একমাত্র নিশ্চিত আমার প্রাপ্য। যা, এসব কী সব বাজে উল্টোপাল্টা বললেন! ছি! শুনুন, লোকের দেওয়া পুরস্কার নেওয়া উচিত নাকি নিজের বিবেকের দেওয়া পুরস্কার শিরোধার্য করা উচিত? তা আপনারা সবাই তো বিচক্ষণ জন। আপনারা বলুন কোনটি নেব? মানুষের কোনটি নেওয়া উচিত? আপনি বলুন। আমার মত, মান্য দেওয়া উচিত বিবেকের। প্রতিটি শরীরের বিবেকেই আমার মত মান্য দেওয়া উচিত বিবেকের।
প্রতিটি শরীরে বিবেকিত বলে দেয় কোনটি ঠিক কোনটি ঠিক নয়। তাহলে বাড়িতে যে এত পুরস্কার আপনার দেখছি, দেখছেন না? ভালো করে দেখুন, নিচে নামিয়ে আড়াল করে রেখেছি। হ্যাঁ তাই তো, সে কি কেন? আপনারা সে বিষয়ে নাই বা জানলেন। যাক, আপনার কথাটা আমাদের বিশেষভাবে ভাবতে হবে। আপনি সে যাই বলুন। দেখুন, আমি লিখি, নিজে ছাপি, বিনে পয়সায় বিতরণ করি। কেন এসব করেন আপনারা? তো বা দিনরাত কেন এসব করেন? আমরা সমাজের কাছে দায়বদ্ধ সেবক। জনগণের ভালো মন্দ দেখা আমাদের কর্তব্য। আমার এ কাজে কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। সমাজ নেবে কি নেবে না এটি আমার জানার আদৌ দরকার নেই। তাহলে এত বছর ধরে লিখে চলেছেন বা কেন? তাছাড়া শুধু শুধু এত টাকা পয়সা নষ্ট। আমরা যে যাই করি একটি উদ্দেশ্য, আনন্দ, নিজেকে আনন্দে রাখতে চাই বলে। তা বলে এত পয়সা খরচ করে কেন বা আপনার আনন্দ হয়? ওই 5 বোতল মদমাতাল, ওই 5 মদমাতাল আর 5 মদমাতালের সাথে মিলিত হলে যেমন তারা আনন্দে ভাসে, ঠিক তেমনই আনন্দ ধ্বনিত হয় আমার দেহে মনে। জানি না বাবা, যাক, যে জন্যে আমরা এলাম জানেন তো সবই। একটিবার সুযোগ দিন। হায়, ওপরের দিকে তাকিয়ে আপনি হাসছেন কেন? না, মাঝে মাঝে আমার মায়ের কথা মনে পড়লে জানেন, হাসি কিছুতেই আর চাপতে পারি না। ভরসা রাখুন, আমরা ব্যাপারটি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবব। দয়া করে ভুলেও ভাববেন না, আমাকে ধরবেন না। জনগণের সেবাতে মত্ত থাকুন। আমি সত্যি চুনোপুটি, ধরলে বা তাহলে ধনে প্রাণে মারা পড়ব। 45। পণ্ডিত মশাই মধুসূদন পতি আমার আপন কাকা। তিনি দক্ষিণ 24 পরগনার গদা মথুরা আদর্শ বিদ্যাপীঠের স্বনামধন্য পণ্ডিত মশাই হিসাবে বিশেষভাবে সুবিদিত ছিলেন। ওই তল্লাটে এমন তার নামডাক, তেমনি তাকে আমার এখানেও বিশেষ ব্যক্তি হিসাবেই সবাই সমীহ করতেন। মাথায় কিছুই ঢুকত না, কেন করতেন এত মানুষ তাকে এত সম্মান? পথে চলে গেলে মানুষ সব পথের ধারে দাঁড়াতেন। গ্রামের বৌঝি তার চলে যাওয়ার ছায়াতে যদি পাছে পা পড়ে যায়, তাতেই পথ থেকে নেমে দাঁড়াতেন। এ আমার বহুবার নিজের চোখে দেখা। অথচ মানুষটির বেশভূষা অতি সাধারণ। অর্থ জৌলুস তো ছিলই না বললেই চলে, তবে ছিল বিরাট ব্যক্তিত্ব। প্রতিটি কথা মেপে বলতেন, চলতেন সদা শির উঁচিয়ে। আমি ছিলাম তার আপন ছেলে মেয়ে অপেক্ষা অধিক অধিক প্রিয়। কেন যে তা আমি জানতাম না। তিনি বলতেন শির উঁচিয়ে, বোকা, যেখানে তোমার ভাষা কেউ বোঝে না, তোমার কথা উপলব্ধির কোনো লোকজন নেই, সেখানে দাম্ভিকদের কলকল্লোল অবিরত, ওই স্থান প্রকৃত মানুষের পক্ষে মোটেও নয়। তিনি বলতেন, বোকা, যা দেখিস চোখে সবই বস্তু, ঝাঁ চকচক হোক কিংবা মূল্যবান, জানবি বস্তুত আদৌ কিছু সুখ নেই, থাকে কেবল যন্ত্রণা। সব কিছুই রয়েছে তোর দৃষ্টিতে, অন্তর্দৃষ্টিতে। নিজেকে প্রতিনিয়ত খনন করিস, বুঝবি তুই কে। মনুষ্য জন্ম অতি দুর্লভ। আর একবার এই বাড়িতে বসে বসে কাকা নিজে নিজেই হেসে বলতে থাকেন, বোকা, এটি হচ্ছে কি? আমার মাথায় তো আজকাল ঢোকে না। হেসে বললাম, কি এমন কথা হাসছেন? দেখ, ওই যে কোর্টে আদালতে বলে না, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ, কোর্টে তো সহজ বাক্য পাঠ করে এভাবে বলতে হয়। আমি বলছি, জগৎ মানে সদা পরিবর্তনশীল, তাই জগতের সব কিছুই পরিবর্তন হতে বাধ্য, তাই জগৎ মানেই মিথ্যা। এখানে যা বলিব সত্য বলিব, এ আমার কেমন সত্য রে? আর একবার খবরের কাগজে হিন্দু মুসলমানদের কোথায় যেন হানাহানি দেখে কাকা খবরের কাগজটি আমার দিকে ছুঁড়ে দিলেন। দেখ, জিজ্ঞাসা করলাম, হলো কি আবার? আর বলিস না, এরা সব উজবুক, সব ধর্ম ধর্ম করে মরল। আরে মানুষ যে যেমন ইচ্ছে নিজস্ব ধর্ম পালন করুক না, এই পৃথিবীর ধর্ম তো মানুষের অজানা কিছু নয়। এখানে বড় জোর 100 বছর দাপাদাপি, চলাচল, গমনাগমন, এর পাটটা তো সবাইকে প্রদান, নাকি? তা ঠিক বলেছেন। আর এই চেতনা অশরীরী হলে পৃথিবীর ধর্মে সবাই সব হয়ে যায়, কেউ আগে কেউ পরে। নানা ধর্ম এসে শেষে এই এক ধর্মেই উপনীত হয়, সব।
সাত রং একে একে মিশে মিশে শেষে তুই এক সাদা রং কাফন। মোবাইলে কথা বলছি আমি রাস্তায় আছি, তুমি অফিসে চলে যাও, অথচ আমি তখন ঘরে। কাকা আমাকে শুনিয়ে খুব উগরে দিলেন। মিথ্যা কথাগুলো এখন এমন সুন্দর আর সাবলীল খাদ্য হয়ে গেছে, হজমে তার দুপাটি কারুর দাঁত লাগে না, কিংবা চোখের কারুর চামড়ার কুঁচকায় না, সুন্দর সাবলীল। বললাম বিনয়ে, কাকা ওকে না বললে জানি ও অফিসে দেরি করবে। শোনো, তোর মুখ থেকে আর ওর কান উভয়ই জানে, এই মাত্র তোর বলা আর ও পাশে শোনা উভয়ই বলাৎকার। হায় ঘন কালো রাত্রি, উভয়ই কিন্তু বোঝে, জানে, তবুও মুখ আর কান সব জেনে ফেলে বলে আর শোনে। সত্যি এ কি অসম্ভব সুন্দর দিন এলো। মিথ্যা যে বললি ও কিন্তু জানে রে। তার স্কুল থেকে অবসর নেওয়ার দিনটি আমার জীবনে এক অবিস্মরণীয় ঘটনা বলা যায়। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক বুড়ো বুড়ি সবাই মিলে যেন চোখের জল দিয়ে বিদায়ী পণ্ডিত মশাইয়ের পা দুটি ধুইয়ে দিচ্ছেন। গদা মথুরা লঞ্চঘাট পর্যন্ত দেখলাম ওই মানুষটিকে বিদায় দেওয়ার ভিড়। ওখান থেকে সোজা আমার এখানে সন্ধ্যায়। মন্টি কাকার ভীষণ ভীষণ ভারাক্রান্ত। সেদিন যে কয়েকটি কথা তিনি আমাকে বললেন সেইটি হুবহু নিবেদন করি। দেখ বোকা, প্রতিটি স্কুলে একজন করে পণ্ডিত মশাই নিয়োগ মানে কেবলমাত্র ছেলে মেয়েদেরকে নরা শেখানোর জন্য নয় রে। নর থেকে নরোত্তম করার প্রতিটি পণ্ডিত মশাই থাকে মুখ্য উদ্দেশ্য বা ভূমিকা, যা মুনি ঋষি থেকে শুরু করে পরম্পরায় আসা এবং প্রাপ্ত। এই ধর আচার আচরণ, কথাবার্তায় সৌজন্যবোধ, গুরুজনদের প্রতি, সমাজে সবার প্রতি দায়িত্ব কর্তব্যবোধ, এসব শিক্ষা লাভ করবে স্কুল থেকে প্রতিটি ছাত্রছাত্রী আমাদেরকেই দেখে এবং আমাদেরকে অনুসরণের মধ্য দিয়ে। আর ওটি প্রভাব পড়বে প্রতিটি বাড়ির বড়দেরও ওপরেও। তার সুফল পড়বে আবার সমগ্র মানব সমাজে। তখন সমাজ আপনাতেই সুন্দর ও সুস্থ হয়ে উঠবে। কিন্তু দুর্ভাগ্য বোকা, আমাদের পর শুনেছি কোনো স্কুলেই আর পণ্ডিত মশাই নিয়োগ হবে না। দেখবি তুই ভবিষ্যতের কি ভয়ঙ্কর কুফল পড়বে সমাজে, কি কথাবার্তায়, কি মানুষের আচার আচরণে। আমি থাকবো না, দেখবি তুই একটি দুর্বিনীত দাম্ভিক সমাজের বোধহয় গোড়াপত্তন ঘটবে অচিরে। কাকার এভাবে কষ্ট হতে দেখে জিজ্ঞাসা করলাম, কাকা স্কুল ছেড়ে এসে কি ভীষণ কষ্ট পাচ্ছ? কষ্ট? প্রদীপের আলো নিভে যাওয়ার পর তার হৃদয় পোড়ানো কালি জানবি বোকা কখনোই যায় না মোছা। 46। সুকুমার কেমন ছেলে জিজ্ঞেস করাতেই ওনাকে আমি বললাম, সে যে জন্য আপনি জিজ্ঞাসা করেছেন সে গুড়ে বালি। কেন, তার বিয়ে থা হয়ে গেল নাকি? না, তবে আরে মশাই দেখুন দেখুন না, দারুণে মেয়ে, দেখুন দেখুন। কবি সুকুমার মিস্ত্রি তো? দেখেছি মশাই। কত হবে? হবে না, আসলে সে তো হলদিয়ায় নরেন্দ্রনাথ। ভাবলেন আমি আপনার সাথে মস্করা করছি? মহাপুরুষ নিয়ে এভাবে মস্করা ঠিক না। নরেন্দ্রনাথ, শুনুন, যদিও কারুর সাথে কারুর তুলনা করা চলে না, তবু যখন কিছু কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে তখন কারুর সঙ্গে তুলনা করে ব্যাপারটা জাস্ট বোঝানো। তাহলে স্বামী বিবেকানন্দের সঙ্গে আপনি তুলনা টানবেন? আহা, বলছি তো, মত পথের অনেক মিল। যেমন বিবেকানন্দ ছিলেন বিবেকের আনন্দ নিয়ে মগ্ন, আর সুকুমার এই পিতৃদত্ত নাম অর্থাৎ কর্তব্য রক্ষা করতেই সে জীবন ভোর নিমগ্ন। দূর মশাই, এ বয়সে আপনার মতো কত কত তো দেখলাম, চেষ্টা করে দেখুন, হবে। আমি বলছি হবেই না। আরে আমি যে খুব আশা নিয়ে বলছি তো না। বলতে চান সে যোগী পুরুষ নাকি? যোগী নয়, কিন্তু ভোগী। তা সত্ত্বেও তার সামনে ওই ব্যাপারটি মস্ত প্রাচীর, মানে ওয়াল। আপনি সত্যি ফাজলামো করছেন। রাজ্য রাজকন্যা দুটিই পাবে উনি, অর্থাৎ মেয়ের বাবা। জানি না কেন আপনাকে এসে ধরতে বললেন। আপনি চেষ্টা করলে হয়তো হবে।
উনি আমার ঘনিষ্ঠ আত্মীয় বলেই তাই ছুটে আসা। এমনিতে যে জানি ছোকরা বেশ ভালো, বলেছি তো ও হলদিয়ার নরেন্দ্রনাথ। উফ, আবার সেই মহাপুরুষদের নাম নিয়ে। ভুল বলিনি, জানেন কি, কত ভেতর, কত রকমের গুণের সমাহার। সে গাইতে পারে, বাজাতে পারে, সেই সঙ্গে নাচতেও পারে। হ্যাঁ, তাও পারে মশাই, আপনি আঙুল গুনতে থাকুন, শুনে আপাতত আপনিও নেচে উঠবেন। সে ভালো কবিতা লেখে, খুব ভালো ছবি আঁকে, তবলায় দক্ষ। সে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে দায়িত্বশীল কর্মী, সবার প্রতি অতি প্রিয়ভাজন, সুবক্তা, দেশের বিভিন্ন জায়গায় নাটক করে বেড়ায়, খুব ভালো খেলোয়াড়। সুকুমারবাবু কবি এটা জানতাম, কিন্তু খেলোয়াড় তো জানতাম না। একবার মাঠে ডিগবাজি খেয়ে গোল করে চিৎপটাং, কয়েকটা মাস পোর্ট হাসপাতালে, দেহের হাড়গোড় সব ভাঙা। ওহো, তাই বলুন, আসল রহস্য বুঝে ফেলেছি এবার। আজ্ঞে না, বাবার অকাল মৃত্যু। সেই মৃত্যু বিছানায় বাবার কয়েকটি কথা মাত্র, যা তার বুকে সেল হয়ে আছে। কি বলেছিলেন বাবা? সুকুমার, তুই তো বাড়ির বড়, তোর মাকে দেখিস, তোর ভাই বোনেরা যেন পরে বাবার অভাব না বুঝতে পারে, ওদের তুই দেখবি। এই শুধু একটি একটি বার বল, তাহলে নিশ্চিন্তে মরি। ওহো, সেটি কি ভুল ধারণা না করে বসেছিলাম, বুঝলাম এতক্ষণে। তাই ভাই বোনদের মানুষ করতে গিয়ে নিজের জীবনের দিকে ওর ফিরে তাকানো আর হয়ে ওঠেনি।